আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের বর্তমান অস্থির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতনভাবে পর্যবেক্ষণ করছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, যা আমাদের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন ও জটিল সমীকরণ তৈরি করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা ঘটছে তা এক কথায় নজিরবিহীন। বিশেষ করে বৃহস্পতিবার রাতে আমাদের দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, শ্রদ্ধেয় সম্পাদক এবং সাংবাদিকদের উপর যে বর্বর ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবে মেনে নিতে পারে না। এই সহিংসতা শুধু আমাদের দেশের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। আজ আমরা দেখব কিভাবে বিশ্বের 10টি প্রভাবশালী দেশ এই হামলার প্রতিবাদে এক হলো এবং কেন প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্র এই যৌথ বিবৃতি থেকে নিজেদেরকে রহস্যজনকভাবে দূরে সরিয়ে দিল। দেখুন, বর্তমানে বাংলাদেশে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যমগুলোর উপর যে হামলা আর সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও দেশ। এমনকি তারা যৌথ বিবৃতি পর্যন্ত দিচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা সত্যি অগ্রহণযোগ্য। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রভাবশালী গণমাধ্যমগুলোর উপর যা ঘটেছে এবং সম্পাদক, সাংবাদিকদের সাথে যা হয়েছে, সেটিকে বিশ্ব সম্প্রদায় ভালো চোখে দেখছে না। জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সহ 10টি দেশ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য হিসাবে একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা সব গণমাধ্যম পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলছে, সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে দেয়া আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অপরিহার্য একটি বিষয়। একটি উন্মুক্ত সমাজ ধরে রাখতে হলে সাংবাদিকদের রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এই আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্র কেন এই বিবৃতিতে স্বাক্ষর করল না? এটি নিঃসন্দেহে বেশ রহস্যজনক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। এটি আমরা সবাই খুব ভালোভাবেই জানি। বিশ্বের বিভিন্ন জায়গায় যখনই গণমাধ্যমের উপর আঘাত আসে, তখনই যুক্তরাষ্ট্র উপযাজক হয়ে নানান ধরনের সবক দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে যখন সাংবাদিকদের উপর সরাসরি আক্রমণ হলো, তখন তারা প্রকৃতপক্ষে কেন চুপ থাকলো? বিষয়টি কি এমন যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের প্রতি আমাদের দেশের বিভিন্ন দল যে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে, যুক্তরাষ্ট্র সেই কারণে একটু রোয়েশ হয়ে চলার চেষ্টা করছে? আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র হয়তো কোনো এক ধরনের গোপন সমঝোতায় পৌঁছেছে। যদি এই সমঝোতা হয়ে থাকে, তবে ভারত যা চাচ্ছে সেটিকে গুরুত্ব দিতে গিয়ে হয়তো যুক্তরাষ্ট্র এই নীরবতা পালন করছে। এটি আমাদের মতো সাধারণ মানুষের জন্য আমি মনে করি বেশ ভাবনার বিষয়। যুক্তরাষ্ট্রের এই নীরবতার পেছনে অন্য একটি কারণও থাকতে পারে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী মার্কিন রাষ্ট্রদূত নেই। এতদিন যিনি ছিলেন, তিনি ভারপ্রাপ্ত হিসাবে কাজ করছেন। তবে নতুন রাষ্ট্রদূত হিসাবে ব্রায়ান ক্রিস্টেনসনের নাম আমরা অনেক আগে থেকেই জানি। ট্রাম্প প্রশাসনের মনোনীত এই রাষ্ট্রদূতের অনুমোদনের বিষয়টি সিনেটে দীর্ঘদিন ঝুলেছিল। অবশেষে সেটি পাশ হয়েছে এবং
ব্রায়ান ক্রিস্টেনসন নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিশ্চিত করেছেন। এখন হয়তো নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার আগে তারা কোনো ধরনের বড় বিবৃতিতে জড়াতে চাইছে না। তবে এটি একটি বৈষয়িক ও নীতিগত বিষয় ছিল। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের দ্বিধা থাকার কথা ছিল না। ডোনাল্ড লু এর জায়গায় ট্রাম্প প্রশাসনের নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পল কাপুরের আগমনও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল কাপুর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। বিশেষ করে এই অঞ্চলে উগ্রপন্থা কিভাবে মাথাচাড়া দেয় তা নিয়ে তার গভীর পড়াশোনা রয়েছে। এত অভিজ্ঞ একটি দল থাকা সত্ত্বেও তাদের চুপ থাকা অনেক বড় প্রশ্নের জন্ম দেয়। এটি কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? এখন যদি আমরা দেশের ভেতরের বিশৃঙ্খলার দিকে তাকাই, তবে দেখব এই তাণ্ডব শুধু গণমাধ্যমে সীমাবদ্ধ ছিল না। আমাদের দেশের ঐতিহ্যবাহী ও গৌরবের প্রতীক সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের উপর যেভাবে হামলা চালানো হলো, আমি মনে করি সেটি সত্যিই হৃদয় বিদারক। ছায়ানটে শিশুদের পড়াশোনার অসংখ্য বই পুড়িয়ে দেওয়া হয়েছে, যা আমাদের সংস্কৃতির উপর এক চরম আঘাত। এর পরপরই আমরা দেখলাম উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আপনারা একটু মনে করে দেখুন, উদীচী কিন্তু এই পরিবর্তনের আন্দোলনে সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছিল। ছাত্ররা যখন রাজপথে ছিল, তখন উদীচীর কর্মীরা গান গেয়ে এবং আবৃত্তি করে প্রতিবাদী কণ্ঠস্বরকে চাঙ্গা রেখেছিলেন। অথচ আজ সেই উদীচীও উগ্রবাদী হামলা শিকার হলো। প্রশ্ন হলো, যারা এই হামলাগুলো করছে তারা আসলে কারা? ফায়দা লুটছে কারা? প্রথম আলো এবং ডেইলি স্টার তো ডক্টর ইউনূসের সরকারকে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছে। এমনকি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তিরা এই পত্রিকাগুলোতে অসংখ্য নিবেদন লিখেছেন। তবুও কেন তারা আক্রান্ত হলো? এটি কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, যাতে দেশে একটি চরম অস্থিতিশীলতা তৈরি করা যায়? যখন একটি দেশে গণমাধ্যম, সংস্কৃতি আর মুক্ত চিন্তার উপর আক্রমণ হয়, তখন বুঝতে হবে সেই দেশের গণতান্ত্রিক ভিত নড়বড় হয়ে গেছে। আন্তর্জাতিক মহলের এই উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের রহস্যময় নীরবতা আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করছে। শরীফ ওসমান হাদির প্রতি আমাদের সবার সহমর্মিতা রয়েছে, কিন্তু তার মৃত্যুকে পুঁজি করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার অবশ্যই সময় এসেছে। তারা কি আসলেও বিচার চায়, নাকি হাদির মৃত্যুকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করে দেশে এক ধরনের উগ্রপন্থা কায়েম করতে চায়? এই উগ্রবাদী শক্তিগুলো চাচ্ছে সামনে নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের পথটি পুরোপুরি ধূলিসাৎ করে দিতে। তারা চাচ্ছে আন্তর্জাতিক মহলে আমাদের দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে। এই হামলাগুলো যেন সেই ষড়যন্ত্রের আগুনেই ঘি ঢালছে। যুক্তরাষ্ট্রের বর্তমান নীরবতা আমাদের জন্য এক বিশাল ধাঁধা। ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশে যুক্তরাষ্ট্র হয়তো ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষায় ভারতকে অবশ্যই তাদের প্রয়োজন। কিন্তু সেই স্বার্থের বলি কি আমাদের দেশের বাক স্বাধীনতা হবে? আমাদের সংবাদপত্র আর সংস্কৃতি কি এই কামড়াকামড়ির শিকার হবে? এটি আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে এখন অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শুধুমাত্র মব জাস্টিস বা জনরোষের ভয়ে তারা যদি এই উগ্রবাদীদের ছাড় দেয়, তবে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। প্রতিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। নিরপরাধ সাংবাদিক বা সাংস্কৃতিক কর্মীরা যখন আক্রান্ত হন, তখন সেটি রাষ্ট্রের চরম ব্যর্থতা হিসাবে গণ্য হয়। পরিশেষে এটাই বলবো যে বাংলাদেশের ভূ রাজনীতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। এখানে আমাদের নিজস্ব স্বকীয়তা আর স্বাধীনতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। সাংবাদিকদের স্বাধীনতা আর আমাদের
সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করতে না পারলে আমরা একটি অন্ধকার গহ্বরে হারিয়ে যাব। 10টি দেশ বিবৃতি দিল, কিন্তু যুক্তরাষ্ট্র দিল না। এই বিষয়টি আমাদের পররাষ্ট্রনীতির এক বড় দুর্বলতা বা বড় কোনো রাজনৈতিক পেচের ইঙ্গিত হতে পারে। আমাদের আরো বেশি সচেতন হতে হবে এবং বুঝতে হবে কারা পর্দার আড়াল থেকে এই অস্থিরতার ইন্ধন দিচ্ছে। প্রতিহিংসা ভুলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সচেতন থাকুন এবং পরিস্থিতির উপর নজর রাখুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।